এই হচ্ছে সেই স্মার্টফোন যার রিভিউর জন্য আপনারা অধীর আগ্রহে ওয়েট করে আছেন, Realme P4 পাওয়ার, যার মাঝে আসলেই পাওয়ারফুল কিছু রয়েছে। এই হচ্ছে স্মার্টফোন, বাট এই পাতলা ডিভাইসের মাঝে 10,001 mAh এর ব্যাটারি রয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশ Realme শুধুমাত্র এই স্মার্টফোনের বক্সটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, ব্যাপারটা এমন না, বরং তারা আরও স্পেশাল কিছু পাঠিয়েছে। আর সেই জিনিসটা হলো এই জিনিসটা, মানে আরও একটা স্পেশাল বড় বক্স, এর মাঝে অনেক কিছু রয়েছে। চলুন একটু খুলে দেখা যায়। ভাই একটা টেক ব্র্যান্ড থেকে এরকম কিছু আমরা পাবো তা কিন্তু আমি আগে ভাবিনি। মানে যা আছে খাওয়া যাবে, খাওয়া দাওয়ার জিনিস। এছাড়াও ওরা স্পেশালি, আমি কয়েকদিন আগেই বলছিলাম যে ব্যাটারি, চার্জার এগুলো নিয়ে একটু স্পেশালি কাজ করে, সবার সাথে বড় বড় নিয়ে আসার ট্রাই করে। তো এখানে একটা কার্ড রয়েছে, ওরা এখন পর্যন্ত কী তৈরি করছে সেগুলো কিন্তু দেখিয়েছে। এনিওয়ে, আমরা আপাতত খাবারের জিনিস একটু দূরেই রাখি, বরং ফোনটা নিয়ে কথা বলি। এখন ঘটনা হলো, বাংলাদেশে কিন্তু Realme এটা অফিসিয়ালি লঞ্চ করেনি ভাই। হ্যাঁ, এই প্রোডাক্টের রিভিউ আমাদের চ্যানেল থেকে ঠিকই পাচ্ছেন, কিন্তু এটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেনি। ইন্ডিয়ান মার্কেটে বা গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং আমি তো রিকোয়েস্ট করবো বাংলাদেশ Realme-কে এটা অবশ্যই বাংলাদেশে লঞ্চ করার জন্য। এখন যেহেতু বাংলাদেশে এটা অফিসিয়ালি লঞ্চ হয়নি, সুতরাং এইটার দাম কিন্তু আমরা এখনো শিওর না। গ্লোবালি প্রাইসটা কি আসবে সেটাও দেখার পালা। আমি বিভিন্ন লিক রুমার থেকে জেনেছিলাম যে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা আন্ডার 25K এরকম RS হতে পারে আর কি। এনিওয়ে, স্মার্টফোনটার ডিজাইনটা একটু ডিফারেন্ট, একটু ইউনিক লাগবে অনেকের কাছেই। রিয়ার প্যানেলের ডিজাইনটা বিশেষ করে এই জায়গাটা একটু টেকি একটা ভাইব ক্রিয়েট করে, বাট এটা আসলে প্লাস্টিক পলিকার্বনেটে তৈরি, যেখানে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস বসে যায়। এইটা আপনার কাছে অ্যানোয়িং লাগবে। এর কেস টেস ব্যবহার করলে আর কি ঝামেলা হবে না, আদারওয়াইজ বারবার মুছতে হবে। বডি ফ্রেমে প্লাস্টিক রয়েছে। এই ফোনটা বেশ পাতলা, তারপরও এর মাঝে যে 10,001 mAh এর ব্যাটারি রয়েছে, এটা আসলে আশ্চর্যজনক একটা বিষয়। এটা ডিউরেবিলিটি ভালো করার জন্য আর্মর শেল প্রোটেকশন প্লাস গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এখানে। IP68 অ্যান্ড 69 এরও রেটিং রয়েছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে, যার পজিশনটা একটু নিচ দিকে লাগতে পারে আপনাদের কাছে, বাট এটার সাথে ইউজ টু হয়ে গেলে এটা দেখবেন যথেষ্ট ভালোই ফাস্ট অ্যাকুরেট কাজ করছে আর কি। স্মার্টফোনটার ডিসপ্লেটা বেশ সুন্দর বলার পেছনে কারণ হলো, Realme এটাকে আদর করে ডাকছে 4D কার্ভড ডিসপ্লে। মূলত ডিসপ্লেটা চারিপাশ থেকে হালকা কিছুটা কার্ভড, একদম মানে কার্ভড যে ফোনগুলো দেখি দুপাশ থেকে কার্ভ থাকে অনেক বেশি, একেবারে সেরকম নয়, কিন্তু চারিপাশ থেকে হালকা করে কার্ভ করার ফলে ডিসপ্লেটা ওভারঅল দেখতেও বেশি ভালো লাগে, এবং মনে হয় বডির থেকে ডিসপ্লেটা একটু পপ আপ করে আছে, যে কোনো কিছু একটু পপ আপ টাইপের মনে হবে। এবং চিন বেজেল সুপার ন্যারো, সিমেট্রিক্যাল, খুব সুন্দর লাগছে দেখতে। 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেলটা অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 6500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়। এই ডিভাইসটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবত আছে, আপনারা জানেন। আমরা ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করে দেখেছি, ইজিলি ব্যবহার করা যাচ্ছে, ব্রাইটনেস জনিত কোনো ইস্যু নেই। নেটফ্লিক্সের ক্ষেত্রে অবশ্যই HDR সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স আমি যদি বলতে যাই, এটা বেশ কালারফুল একটা ডিসপ্লে, একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে কালারটা প্রেজেন্ট করে, একদম একুরেট কালার দিচ্ছে এমন নয়, কিন্তু দেখতে খুব ভালো লাগে আর কি। অনেক কার্ভ ফোনে দেখা যায় মিসটাচ করে, একটু সমস্যা হয়। এইটার ক্ষেত্রে আমি ওই ধরনের প্রবলেম ফেস করিনি, যেহেতু এটার কার্ভটা একদম ওভার কার্ভড বা অনেক বেশি এমন নয়। টপ সেন্টারে পাঁচল কাটআউট রয়েছে। এই স্মার্টফোনটা রিয়ারে আপনারা তিনটা ক্যামেরা দেখবেন, যদিও দুইটাই কাজের। মেইন শুটার 50 মেগাপিক্সেলের সনি IMX882, যেখানে OIS রয়েছে। পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। নর্মালি Realme স্মার্টফোনগুলোতে বা বাজেট ফ্রেন্ডলি Realme ফোনগুলোতে অ্যাটলিস্ট আপনারা যেমনটা দেখেন একটু ওয়ার্ম টোন দিতে চায়। হ্যাঁ, এই ফোনটাও ঠিক তেমন টাইপের একটা ছবি দিচ্ছে, তবে ছবিগুলোতে ডিটেল শার্পনেস ভালো আছে, এমনকি জুম করলে সেই ব্যাপারটা পাবেন। পাশাপাশি ছবির যদি একটু কর্নার এরিয়াও খেয়াল করেন, সেখানেও কিন্তু ওয়েল ডিটেল লক্ষ্য করা যায়। হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গেলে কিছুটা প্যারা খায় এর মেইন সেন্সর, কিন্তু লাইটিং সিনারিও যদি মোটামুটি পারফেক্ট থাকে, তাহলে মোস্ট অফ দ্য ক্লিকই আপনারা ইউজেবল আউটপুট বের করতে পারবেন আর কি। একটু লো লাইট বা শ্যাডো এরিয়ার দিকে কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে এটাতে। আর নাইট মোডেও গেলেও কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে, ছবিগুলো আরও বেশি কালারফুল মনে হয়, এবং নয়েজ গ্রেন কাট করতে গিয়ে একটু সফট করে। বাট এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য রেডি আছে, এরকম টাইপের একটা আউটপুট দিতে পারে। তবে পোর্ট্রেট মোডটাতে আমি আর একটু বেটার কিছু আশা করছিলাম, বিশেষ করে পোর্ট্রেট মোডে যখন আপনারা একটু মানে হাই ফোকাল লেন্থে ছবি তুলতে যাচ্ছেন, মানে এখানে ডিজিটালি জুম করে ফোকাল লেন্থ 2x পর্যন্ত দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ছবিটা দেখতে তো ভালো লাগে এর স্ক্রিনেই, কিন্তু বড় স্ক্রিনে যখন দেখবেন তখন ডিটেল কম মনে হবে, স্কিন মনে হবে যেন মানে একটু অয়েল পেইন্টেড টাইপের এরকম লাগে, যে বিষয়টা আর কি ভালো লাগে নাই। এর বাইরে মোটামুটি সবকিছু ঠিকঠাকই লেগেছে। আর মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইডের মাঝে কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। আলট্রাওয়াইডটাতে ডিটেলের পরিমাণও কম পাবেন। এটা একেবারে বেসিক টাইপের যে আলট্রাওয়াইডগুলো আমরা 8 মেগাপিক্সেলের দেখি, অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয়। মেইন ক্যামেরাটা যেমন একটা ক্রিস্প টাইপের একটা ব্যাপার স্যাপার আছে এটার ভিতরে, যেটা চোখে লাগে, ওই জিনিসটার একটা মিসিং আছে আলট্রাওয়াইডে, যেটা আপনি বুঝতে পারবেন খুব সহজেই। বিশেষ করে ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেলে এটা কিছুটা দুর্বল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার একটু রেডি টাইপ ছবি দেয়, সেলফি লাভারদের ভালো লাগার কথা, বিশেষ করে স্কিন সফট করে, একটু ব্রাইট
করার প্রবণতা আছে। পোর্ট্রেট মোডেও ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস ভালো, এজ ডিটেকশন ঠিকঠাক আছে, কিন্তু একেবারে ন্যাচারাল যে টোন ওইটার একটা মিসিং পাবেন। এখন যদি ন্যাচারাল টোন নিয়ে কোনো প্যারা না থাকে তাহলে আর প্যারা হচ্ছে না, এটুকু শিওর। ভিডিও রেকর্ড করা যায় মেইন ক্যামেরায় সর্বোচ্চ 4K 30 FPS এ, 60 FPS মিস করবেন আমার মতো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার 1080p পর্যন্তই সর্বোচ্চ। এখন রিয়ারের ক্যামেরায় ভরসা রাখাটা ভালো হবে। সেক্ষেত্রে ভিডিওতে যদি হেভি মুভমেন্ট না থাকে তাহলে জিটারিং পাবেন না তেমন একটা, কিন্তু একটু মুভমেন্ট থাকলে জিটারিং লক্ষ্য করা যায়। আর এক্সপোজার কন্ট্রোলিংয়েও এখানে কিছুটা টাইম নেয় অন্যান্য বাজেট ফোনগুলোর মতোই। ক্যামেরাটা আমি আসলে যেহেতু এটা ফোনের দাম জানি না, আমরা সেভাবে কম্পেয়ার করতে পারবো না, বাট আমার যেটা মনে হয় ক্যামেরার যে রেজাল্ট অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল যে ডিভাইস দেখতে পাই আমরা তাদের সাথে কম্পিটিশন দেওয়ার মতো। কিন্তু হ্যাঁ, অনেকেই আবার আজকাল আলট্রাওয়াইড দেয় না, সেই জায়গায় এটাতে আলট্রাওয়াইড আছে। বাট এই ডিভাইস যদি মানে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড ইভেন বাংলাদেশে আসে, দাম যদি অনেক বেশি হয়ে যায় তাহলে ডেফিনেটলি ক্যামেরা সেকশন দুর্বল হবে। সে যাই হোক না কেন, ডিভাইসটা রান করছে কিন্তু Realme UI 7.0 বেসড অন Android 16, আর এতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra, UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর এটাতে কিন্তু HyperVision প্লাস আর একটা এক্সট্রা চিপ ব্যবহার করছে ওরা ফর বেটার রেজুলেশন গেমিং টাইমে, এমনকি স্মুথ গেম ফ্রেম পাওয়ার জন্য আর কি। তো এটা ওই যে আমরা আইকিউ ফোনে দেখতে পাই সেরকম একটা ব্যাপার এখানেও রাখছে। এর পাশাপাশি 4613 mm এর একটা এয়ারফ্লো ভিসি কুলিং সিস্টেম ওরা এখানে ব্যবহার করছে আর কি, যাতে করে ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেলেও দ্রুত ঠান্ডা করতে পারে। এখন এইটা কোনো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস এরকম না, এটা একটা ব্যালেন্স টাইপের প্রসেসর, আপনিও বুঝতে পারছেন, যেটা থেকে আপনারা একটা অ্যাভারেজ পারফরমেন্স আশা করতে পারেন। কিন্তু নর্মালি যখন ব্যবহার করছেন ডে টু ডে লাইফে, তখন এই ডিভাইস আপনাকে অবশ্যই একটা স্মুথ রেজাল্ট দিতে পারবে। বেশ ফাস্টে চলছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইম বিশেষ করে, এছাড়া মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনারা একটা ভালো আউটপুটে লক্ষ্য করবেন। ইজিলি 5-6টা অ্যাপ্লিকেশনকে সহজেই হ্যান্ডেল করতে পারছে। কিন্তু হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে আমরা আরো বেটার চিপ দেখতে পাই, সেগুলোর সাথে কম্পিটিশনে ডেফিনেটলি পিছিয়ে পড়বে, বাট একটা মোটামুটি মিড রেঞ্জ প্রাইস সেগমেন্টের ডিভাইস হিসেবে এটার পারফরমেন্স আপনারা সন্তুষ্ট থাকবেন ডে টু ডে ইউজেসে। গেমিং এর প্রসঙ্গে আসলে আপনারা পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ 90 FPS পর্যন্ত পাবেন। 90 FPS-এও গেম প্লে করা যায়, তবে মোটামুটি হিট জেনারেট করে। এই ডিভাইসটার হিটিং আপনি ফিল পাবেন, বাট পারফরমেন্স ড্রপ করতে ভাবে দেখা যায় না। একেবারে অ্যাকশন মোমেন্টে গিয়ে টুকটাক আমি লাগে দেখা পেয়েছি। এছাড়া ফ্রেম রেট কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, বিশেষ করে যদি আপনি রেকর্ডিং এর চিন্তা ভাবনা করেন, বাট নর্মালি গেম প্লে করলে ঠিকঠাক আছে। এর পাশাপাশি আমরা গেনশন ইম্প্যাক্টও ট্রাই করছিলাম, কিন্তু এটার ফ্রেম রেট আমরা 47-48-ও আসতে দেখেছি, মানে 60 FPS এর ক্ষেত্রে, বাট মোস্টলি যদি অ্যাভারেজে বলি 54-55 এর মাঝে থাকে আর কি, কিন্তু ফোনে হিট জেনারেট করে বেশি। বাট আপনাকে মজা দিয়ে ফেলবে এর ব্যাটারি, মানে ব্যাটারি বিশাল বড় সড়ো 10,001 mAh। তো এত বড় ব্যাটারি দিয়ে গেমিং করুন বা রেগুলার লাইফে ব্যবহার করুন বা একটু হেভি ইউজার হন না কেন, 1.5 দিন টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, 1.5 দিন এই ডিভাইসটা অনায়াসে চালানো সম্ভব। কিন্তু 10,000 শুনে আমাদের অনেকের কাছে মনে হতে পারে 5,000 mAh তো আমরা ব্যবহার করে অভ্যস্ত, তাই ওটা ডাবল, যেহেতু নিশ্চয়ই ডাবল টাইম পাবো। ওভাবে হয় না আসলে, মোটামুটি 1.5 দিনের মতোই চালানো সম্ভব আসলে সিলিকন কার্বনের এই ব্যাটারি। এখন পারফরমেন্সের জায়গাটা দেখেও আমরা বুঝতে পারছি এটা একেবারেই বাংলাদেশের ক্ষেত্রে অফিসিয়াল একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস বলা যেতে পারে। ভালো নাকি খারাপ হলো এই ব্যাপারটা আসলে দাম ছাড়া বলা যাচ্ছে না, সো ওই দিকে আমরা আর যেতেও পারলাম না। এনিওয়ে, এই 10,000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য বক্স আপনারা পেয়ে যাবেন 80 ওয়াটের চার্জার, এই কম্বো ভালো। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে এই ডিভাইসটা থেকে রিভার্স চার্জিং পাওয়া যাবে 27 ওয়াট পর্যন্ত। 27 ওয়াট দিয়ে আপনি চাইলে অনায়াসে আপনার 20 ওয়াট 25 ওয়াট সাপোর্টেড বিভিন্ন ডিভাইসকে চার্জ করতে পারবেন। সো এইটা আবার কাজে লাগবে অনেকের ক্ষেত্রে, মানে একটা কোনো একটা গ্রুপ ফ্রেন্ডস ঘুরতে গেছেন, বন্ধুর ফোনে চার্জ নেই, আপনি দিয়ে দিতে পারছেন পাওয়ার ব্যাংকের মতো। আর নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের সমস্যা নেই এই ডিভাইসে, নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো, সেটা বোথ কানেকশনের ক্ষেত্রে। আর একটা ব্যাপার মিস করে গেলাম, বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট নেয়, সুতরাং গেমিং টাইম বলেন বা আপনি ভিডিও দেখছেন, যদি চার্জ করার প্রয়োজন হয় আপনি চার্জ করতে পারবেন এই ডিভাইসকে। দেখুন, এই ডিভাইসের ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল সেটা আমি শেয়ার করতে পারছি, বাট মানে যদি আমরা প্রাইস টু পারফরমেন্স সেই জায়গা থেকে কম্পিটিশনে নিতে যাই বা কম্পেয়ার করতে চাই, সেটা হয়তো পারবো না, কারণ এই ফোনটার যেহেতু আমরা দামে এখনও জানি না, লঞ্চ হতে করেনি। তো আমি যেটা বারবার বলে আসছি, যদি কিনা এটা একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস হিসেবে হয়, তাহলে ওরা বেশ দারুণ কিছু দেওয়ার ট্রাই করছে, যেটা নতুন, ডেফিনেটলি নতুন। সো সেই জায়গা থেকে হয়তোবা এগিয়ে থাকবে অনেকের থেকেই, এই আর কি। আপনাদের কাছে Realme P4 পাওয়ার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।